সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, শীতের মৌসুম আসবে আসবে করে চলে এসেছে এবং গতকালকে থেকে শুধু যে ঢাকার আশেপাশে বা শহরাঞ্চলের আশেপাশে যে শীতটা অনেক আগে থেকে ছিল তা নয়, ঢাকা শহরেও কিন্তু শীতের প্রচণ্ড একটা প্রবাহ চলছে এবং শুধু ঢাকাতে না, বিভিন্ন শহরাঞ্চলগুলোতে আমরা যদি বলি শীত খুব ভালোভাবেই আসলে চলে এসেছে। এই সময়টাতে সবচেয়ে বেশি যে সমস্যাগুলোতে আমরা ভুগি সেটা হচ্ছে যে বুকের নানা ধরনের ঠান্ডা, কাশি এবং নানা ধরনের হার্টের পেশেন্ট যারা আছেন তারা নানা ধরনের অসুবিধা ভুগতে থাকেন। বিশেষ করে দেখা যায় যে যারা সারা বছরও ঠান্ডা কাশি হয় না তাদেরও শীতের মৌসুমটাতে ঠান্ডা কাশি হয়, কারণ আসলে আমরা তো শীতপ্রধান দেশ না, আমাদের ষড়ঋতুর দেশ। তো সেই জায়গা থেকে আমরা এখনই প্রিভেন্টিভ মেজারগুলো কিভাবে নিতে পারি, বা প্রিভেন্টিভ মেজার যদি নেওয়ার সময় না থাকে, আমাদের যদি ঠান্ডা কাশি হয়ে যায়, আমরা কিভাবে সেগুলোকে সলভ করতে পারি, এবং সেই সাথে হার্টের নানা সমস্যাগুলো এই সময় যে বেড়ে যায় সেগুলোকে আমরা কিভাবে আসলে প্রতিহত করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকে বিষয় আমরা রেখেছি বুকের রোগ ব্যাধি প্রতিরোধ চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব আছেন। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, কর্নেল মালিক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। এবং সেই সাথে আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ। শুভ সকাল দর্শক, আমরা আজকে আমাদের পুরো প্রোগ্রামটাতেই কথা বলবো ঠান্ডা কাশির সমস্যা এবং সেই সাথে যাদের হার্টের সমস্যা আছে বা যাদের প্রেশারের সমস্যা আছে বা যাদের প্রেশারের সমস্যা কখনো ছিল না, নতুন করে হয়েছে, তারা আসলে কিভাবে তাদের মেজারমেন্টগুলো নিতে পারেন বা তারা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন কিনা, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আশা করি যারা দেখছেন তারা সরাসরি ফোন করে কথা বলতে পারবেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে আমাদের বিশেষজ্ঞ ডক্টরদের সাথে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতেই তৌফিক স্যার এবং ইকবাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ। তৌফিক স্যারকে দিয়ে একটু শুরু করি। স্যার, যেহেতু আমরা বক্ষব্যাধির বিষয় নিয়ে কথা বলছি, সো আমরা চেষ্টা করেছি যে দুইটা ফ্র্যাটার্নিটি থেকে আপনাদেরকে একসাথে আনার জন্য, যে অনেক সময় দেখা যায় যে হার্টের সমস্যা যারা ভুগেন, বিশেষ করে প্রেশারটা নিয়ে আমরা পরে কথা বলছি বা হাইপার টেনশন নিয়ে পরে কথা বলছি, কিন্তু দেখা যায় হার্টের অন্যান্য সেই সমস্যাগুলো শীতকালে অনেকের বেড়ে যাওয়ার প্রবণতাটা হয়। এটার কি কোনো স্পেসিফিক কারণ আছে কিনা, বা শুধুমাত্র শীতই কি এটার একমাত্র কারণ কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এটা খুবই সুন্দর উপযোগী কোশ্চেন করার জন্য। আসলে যদি আমরা একটু দেখি যে আমাদের হসপিটালগুলোর পিকচার, সেখানে হলো যে বিশেষ করে কার্ডিয়াক হসপিটাল অথবা আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতাল বা আমাদের বিভিন্ন হাসপাতালের ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্টগুলো বা সিসিউতে যদি আমরা দেখি, দেখা যাবে যে শীতকালে অনেক সময় যে ভর্তির রোগী বেড়ে যায় আর কি। কারণ নর্মালি অনেক জায়গায় দেখা যায় শীতকালে রোগী কমে যায়, কিন্তু কার্ডিয়াক পেশেন্টটা বেড়ে যায়। কারণ কার্ডিয়াক পেশেন্ট বা সিসিউতে রোগী ভর্তি থাকে, আর দুইটা ধরনের বা তিন ধরনের আমরা রোগী পাই। একটা হলো যে হার্ট অ্যাটাকের মাত্রাটা একটু বেড়ে যায়, দুই নম্বর হার্ট ফেলারের রোগীটা বেশি পাওয়া যায় এই সময়, হার্ট ফেলার রোগীটা। আর একটা যেটা সেটা হলো যে অন্যান্য ডিজিজ আছে, যেমন শ্বাসকষ্ট আছে, তার হয়তো অ্যাজমা আছে বা আগে সিওপিডি বলি আমরা, ওই ধরনের রোগী আছে। এগুলোর রোগী যেহেতু প্রচণ্ড শ্বাসকষ্ট বেড়ে গেল, তো বেড়ে গেলে যখন আউটডোরে আসে তখন অনেক জায়গায় আছে যে ইমার্জেন্সিতে আসে, ইমার্জেন্সিতে ওই সময়টাকে একদম ডিফারেন্সিয়েট করা কঠিন হয় যে এটা কি আসলে অ্যাজমা বেড়ে গেছে নাকি আসলে তার হার্ট ফেলার ডেভেলপ করছে। সুতরাং তো সেক্ষেত্রে অনেক সময় রোগীরা আমাদের সিসিউতে বা ভর্তি করে দেয় বা কখন কোন আইসিউতে ভর্তি করে দেয়। তখন সিসিউতে ভর্তি করলে তখন আমরা কি ইভালুয়েট করি যে রোগীটা আসলে কোনটা কারণে, এটা কি হাঁপানি বাড়ছে নাকি আসলে তার কার্ডিয়াক সমস্যা ছিল বা কার্ডিয়াক সমস্যাটা বাড়ছে, হার্ট ফেলার নিয়ে আমাদের কাছে আসছে। তখন আর সকালবেলা বা আমরা রাউন্ডের সময় এগুলো ঠিকঠাক করে দিয়ে, যদি নন কার্ডিয়াক হয় তখন আমরা রেফার করে দিই সাধারণত, আর কার্ডিয়াক হলে তখন আমরা সাধারণত চিকিৎসা দিয়ে থাকি। এই প্যাটার্নগুলো আমরা একটু বেশি দেখি আর কি সাধারণত এই শীতের সময়। এই জায়গাতে আমি একটু ইকবাল স্যারকে বলবো, স্যার যেহেতু একটা কথা বললেনই যে আমরা ফার্স্টে দেখা যায় যে এই সময়টাতে সিসিউতে বা কার্ডিয়াক ইউনিটগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যায় এবং পরবর্তীতে ইভালুয়েশনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি যে হার্টের কোনটা পেশেন্ট অথবা কোনটা হয়তো বা যেটা রেসপিরেটরি। যদি এরকম হয় যে এই সময়টাতে কিছু পেশেন্টের রেসপিরেটরি সমস্যার সাথে হার্টের সমস্যাও থাকে, তখন আমরা আসলে কিভাবে মানে ডায়াগনোসিসের দিকে আগে বা আমরা আসলে কি প্ল্যান করি তার জন্য? ধন্যবাদ ডক্টর মালিক। আসলে শীত এসেই গেছে এবং আগামীকাল আবহাওয়া অধিদপ্তর বলেছে যে শৈত্যপ্রবাহ শুরু হবে।
তো এই প্রচণ্ড শীতে যাদের ফুসফুস ভালো আছে, যাদের শ্বাসকষ্ট নেই, তাদের জন্য কিন্তু খুব আনন্দের একটা ব্যাপার, পিঠাপুলি খাবে, বিভিন্ন উৎসব, কক্সবাজার যাবে, সমুদ্র সৈকত। আর যারা বক্ষব্যাধিতে আক্রান্ত তাদের জন্য কিন্তু এটা মহা একটা সমস্যার সময়। আপনি যে প্রশ্নটা করলেন, যেটা প্রফেসর তৌফিক বলল, যে এই মানে শ্বাসকষ্ট নিয়ে আসে রোগীরা। শ্বাসকষ্ট তো একটা সিমটম, অনেক রোগের কারণে, অনেক ধরনের বক্ষব্যাধির কারণে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, অনেক ধরনের হৃদরোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে। তো এসেই তাদের ধারণা শ্বাসকষ্ট মানেই বোধহয় অ্যাজমা বা হাঁপানি। এসে বলে যে স্যার আমি তো আমার তো হাঁপানি হয়েছে বা হাঁপানির আক্রমণ বেড়ে গেছে। অনেক সময় এটা আপনি যেটা বলেছেন ইভালুয়েট খুব সহজ। একটা অ্যাজমা রোগী দেখলেই কিন্তু বোঝা যায়, অনেক সময় যে খুব বেশি অ্যাটাক নিয়ে যখন আসে দূর থেকে একটা বাঁশির মতো শব্দ নিয়েই আসে, যেটাকে আমরা হুইজ বলি। এছাড়া রোগী যখন আসে তখন স্টেথোস্কোপটা বসালেই দেখা যায় যে একটা বাঁশির মতো একটা শব্দ পাওয়া যায়, যেটা আবার হার্ট ফেলিওরে পাওয়া যাবে না। আমরা মানে তার রোগী দেখলেই একজন দক্ষ বিশেষজ্ঞ বলে দিতে পারে যেটা তার অ্যাজমা আছে কিংবা সিওপিডি আছে কিনা। আর যেটা হার্ট ফেলিওর নিয়ে আসে সেখানেও কিন্তু শ্বাসকষ্ট হয়। অনেক সময় যে কোনো কাছাকাছি কোনো ডক্টরের কাছে নিয়ে গেল শ্বাসকষ্ট, সে হয়তো একটা ডেক্সামেথাসোন দিয়ে দিল হার্ট ফেলিওর রোগীকে, দেখা যায় যে আরও বেশি ক্ষতিকর হয়ে গেল। মানে আগে ডিফারেন্সিয়েট না করে স্টেরয়েড দিয়ে দেওয়া ঠিক হবে না। অথচ সেখানে যদি একটা ল্যাসিক্স ইঞ্জেকশন একটা বা দুটো দেওয়া যেত, তার জীবনটা বেঁচে যেত। তার হার্ট ফেলিওরে যে লাংসে আবার ব্যাকফ্লো করে পালমোনারি এডিমা করে, সেগুলি পানিগুলি বেরিয়ে যেত, রোগী ভালো হয়ে যেত তার সেই সময়ের জন্য। এই জন্য ইভ্যালুয়েশনটা খুব দরকার, ডিফারেন্সিয়েশনটা খুব দরকার। সে কি হাঁপানিতে ভুগছে না হার্ট ফেলিওরে ভুগছে। এবং এখানে চিকিৎসা যেহেতু সম্পূর্ণ আলাদা, এই জন্য মানে প্রথমেই এটা করে দিতে হবে। আমার মনে হয় যে আইসিইউ বা সিসিইউতে যাওয়ার আগে এটা একজন চিকিৎসক যার মোটামুটি দক্ষতা আছে সে বুঝে ফেলবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের এই সমস্যাগুলো আছে তাদের আসলে ডক্টর শরণাপন্ন হতে হবে, আদারওয়াইজ তো তারা নিজেরা ডায়াগনোসিস করতে পারবে না। যদি কোয়াকের কাছে যায়, ওই যে বললাম একটা ডেক্সামেথাসোন ইনজেকশন দিয়ে দিল, দিলে তো হাঁপানি রোগী এমনি একটু আরাম পায়, ভালো হয়ে যায়। কিন্তু তার যদি লেফট হার্ট ফেলিওর যদি রোগীকে যদি স্টেরয়েড ইনজেকশন দিয়ে দেয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত করতে পারে। স্যার এখানে আমি আবার একটু তৌফিক স্যারের কাছে যাব এবং স্যারের কাছে আবারও আমরা বক্ষবিধির বিষয়গুলো নিয়ে আরেকটু আসবো। অনেক সময় দেখা যায় যে যারা প্রতিদিনকার ব্যস্ততা, এখন আমাদের স্ট্রেস আসলে অনেক রকমভাবে বেশি, এবং সেই প্রেক্ষাপটে দেখা যায় অনেক ইয়াং থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যাদের হয়তো প্রেশার ছিল না, হঠাৎ করেই তাদের খারাপ লাগা থেকে শুরু করে যখন একটু প্রেশার মাপা হয়, মেপে দেখা যায় অনেক বেশি হাই, নিচেরটা এবং উপরেরটা সিস্টোলিক ডায়াস্টোলিক। তখন সাডেনলি তারা একটা সাজেশন নিয়ে ওষুধ খেয়ে আবার 2-3 দিন পর দেখা যায় প্রেশার তাদের নেমে যাচ্ছে। এই যে সিচুয়েশনটা, এবং তারপর তারা আর কন্টিনিউ করে না, এবং তাদের প্ল্যানই থাকে যে আসলে আমাদের যেহেতু প্রেশার আর হচ্ছে না, আমি আর কন্টিনিউ করবো না। তো এটা কতটুকু আসলে সঠিক, বা এই জিনিসটা আসলে এই ব্যাপারে আমাদের মেজারমেন্ট কি হওয়া উচিত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এরকম আসলে পেশেন্ট প্রচুর পাওয়া যায়। সমস্যা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের দেশের যে ট্রেন্ড আছে মানুষের, সেটা হলো যে সিমটম হলে ওষুধ খাবো, সিমটম ছাড়া আমরা ওষুধ খাবো না। এখন উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের দেখা যায় 60 থেকে 70% ক্ষেত্রে কোনো সিমটম থাকে না। সিমটম বলতে আমরা কি বুঝি, যে ঘাড়ে ব্যথা করা বা মাথা ব্যথা করা, কনভেনশনালি আমরা, বা একটু অস্বস্তি লাগা যেটা বললেন, সেটা হলো আমরা সিমটম বলি। অর্থাৎ এই ধরনের উপসর্গ তাদের অনেক সময় থাকে না 60 থেকে 70% ক্ষেত্রে। কখন আসে আমাদের কাছে? যখন একটা জটিলতা নিয়ে। জটিলতা কী ধরনের হয়? ব্রেন স্ট্রোক নিয়ে, বা চোখের কোনো সমস্যা নিয়ে, অথবা হার্ট অ্যাটাক নিয়ে, অথবা হার্ট ফেলিয়ার নিয়ে, অথবা কিডনির সমস্যা নিয়ে আমাদের কাছে তখন দেখা যাচ্ছে ক্রিয়েটিন অনেক বেড়ে গেছে। তো এই যে জটিলতা নিয়ে আসে, তখন আমরা জিজ্ঞেস করি, হয়তো অনেক রোগী আমাদের হাসপাতালে আসে যে হার্ট অ্যাটাক নিয়ে বা হার্ট ফেলিয়ার নিয়ে, প্রেশার অনেক। আমরা জিজ্ঞেস করি আপনার তো অনেক প্রেশার, আপনার কোনো ডাক্তার আগে কন্ট্রোল ওষুধ খান নাই? বলে আমি তো কোনো সমস্যা ছিল না, আমি ডাক্তারের কাছে যাই নাই। অথবা আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার বলছিল আমার প্রেশার বেশি, কিন্তু আমার যেহেতু কোনো সমস্যা, আমি আর ওষুধ খাই নাই। ওষুধ না খেলে এই যে জটিলতা নিয়ে আসছে, যেমনি স্ট্রোকও তেমনি, যে প্যারালাইসিস হয়ে আসতেছে রোগী। তো এই কারণেই উচ্চ রক্তচাপকে বলে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক, যেহেতু নীরবে আমাদের বিভিন্ন অর্গান, গুরুত্বপূর্ণ অর্গানগুলো নষ্ট করে দেয়। সেই কারণে ওই যে কথাটা বললেন যে আমার ওষুধ খাবো, এই জন্যই কোনো রুগীকে যদি উচ্চ রক্তচাপ, প্রথম আমি আসলো রুগী, আমি প্রেশার মাপলাম, প্রেশার অনেক হাই পাওয়া গেল। এখন এমন হতে পারে যে এই প্রেশার হাইটা তার কোনো স্ট্রেসের জনিত কারণে বা দুশ্চিন্তাজনিত কারণে বা অন্যান্য অনেক কারণে তার প্রেশারটা বাড়তে পারে। এই জন্য উচ্চ রক্তচাপকে আমরা তখনই বলি, ডেফিনিশন যেটা আছে বলে পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার। পারসিস্টেন্ট এলিভেশন মানে তার বাড়ছে এবং বাড়াটা পারসিস্ট করতেছে, বাড়াটা থেকে যাচ্ছে কয়েকদিন ধরে।
যদি এরকম হয় তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি, তখনই তাকে প্রেশার ওষুধও লাগতে পারে, অথবা লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলি, যে যদি প্রেশার অল্প বাড়ে তখন সেক্ষেত্রে আমরা ওষুধ না দিয়ে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে আমরা এইভাবে নিয়মকানুন মানেন, পরবর্তীতে আলোচনা আসবে লাইফস্টাইল মডিফিকেশন কী কী আসবে, তো এভাবে বলি। আর যদি দেখা যায় মাত্রাটা অনেক বেশি, যেখানে শুধু লাইফস্টাইলে আসলে হবে না, তখন আমরা ওষুধ দিয়ে থাকি, কখনো একটা কখনো দুইটা ওষুধও লাগে। তাই এই যে একটা বা দুইটি ওষুধ লাগে, এটাকে আমাকে প্রথমে আগে কনফার্ম করতে হবে আসলে এই রোগীটা প্রেশারের রোগী। এইটা করার জন্য আমরা যে রোগী একটা অস্থিরতা বা যে আসছে প্রেশার মেপে দেখলাম, তখনই বাড়তি পেয়ে গেলাম, তখনই আমি প্রেশার ওষুধ, যে জিনিসটা আসলে এটা নিয়ম না। প্রথমে নিশ্চিত হবে হ্যাঁ ওনার প্রেশার কয়েকদিন ধরে আসতেছে, অথবা রোগী বাসায় প্রেশার মাপতেছে, তার হয়তো 15 দিন ধরে দেখতেছে, বলতেছে আমার প্রেশার বেশি থাকে। হ্যাঁ, এখন একটা ব্যাপার থাকে যে অনেক সময় কনফিউশন হয় যে আসলে এই রোগীটা কি প্রেশার অনেক দিন ধরে প্রেশার আছে, নাকি হঠাৎ করে প্রেশার বাড়ছে, যে কোনো দুশ্চিন্তা, হয়তো মা মারা গেছে, বাবা মারা গেছে, তার প্রেশার বেড়েছে, বা ভাই মারা গেছে, বা নিকটাত্ম, অথবা কোনো খারাপ নিউজের জন্য তার প্রেশার বেড়ে গেল। এই ক্ষেত্রে তখন কিন্তু আমার ইভ্যালুয়েশন করার সুযোগ আছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় ইসিজি করতে দিই, অথবা ইকোকার্ডিওগ্রাম করতে পরীক্ষা, ইকো পরীক্ষা যেটা বলি। ইকো পরীক্ষা করলে দেখা যায় যাদের দীর্ঘমেয়াদী প্রেশার আছে, তার হার্টের মাসেলে কিছু চেঞ্জ আসে, তাকে আমরা অনেক সময় হাইপারট্রফি বলে, অনেক সময় বলে হার্টের ওয়াল মোটা হয়ে গেছে। আমি এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করি যে হার্ট মোটা হয়ে গেছে, হার্টের ওয়াল মোটা হয়ে গেছে। সেটা দেখো কি আমরা নিশ্চিত হয় তার দীর্ঘমেয়াদী প্রেশার আছে, আনকন্ট্রোল, কিন্তু সিমটম নাই। তখন আমরা রোগীকে মোটিভেট করি, আপনার কিন্তু দীর্ঘমেয়াদী প্রেশার আছে, আপনার কিন্তু এখন অবহেলা করলে হবে না, অলরেডি অর্গান ড্যামেজ হওয়া শুরু হয়ে গেছে, সুতরাং আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে এবং আপনার ওষুধ লাগবে। তখন আমরা সেভাবে দিই। এই রোগীর ক্ষেত্রে মানে এগুলোর যে রোগী চলে আসছে, সুতরাং আর রোগী যদি নিয়মিত প্রেশার মাপে, যদি বেশি থাকে তখন আমরা প্রেশার করে নির্ভর করে কনফার্ম করে আমরা কাউন্সেলিং করে তখন বলি আপনাকে ওষুধ খেতে হবে, নাহলে এই ভবিষ্যতে হতে পারে, যদিও আপনার সিমটম নাই, আপনার এই খারাপ কিছু হতে পারে, দিয়ে তখন রোগীকে নিয়মিত ওষুধ খেতে হবে। যে কোশ্চেনটা আসলে যে ওষুধ ছাড়া ঠিক কিনা, ওষুধ ছাড়লে বা না খেলে আমার সিমটম যদিও নাই, কিছুদিন পরে আমার জটিলতা হবে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, চোখ নষ্ট হয়ে যাওয়া, কিডনি নষ্ট হয়ে যাওয়া, এগুলো ঝুঁকি থাকে, যেটা আসলে অনেক ক্ষেত্রে হয়, আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যায়, অনেক রোগী এরকম করে পরবর্তীতে আসে আমাদের কাছে। সুতরাং এর ক্ষেত্রে অবশ্যই তাই রেগুলার বাসায় প্রেশার চেক করা উচিত 3 মাস 6 মাস পরে, যে তার উচ্চ রক্তচাপ হলো কিনা, আর হলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আবার আসবো ইকবাল স্যারের কাছে। দেখা যায় কি যে লম্বা সময় ধরে কাশি ঠান্ডা আছে অনেক সারা বছর ধরে, এবং শীতকালে তাদের বেড়ে যায়। তো এই ধরনের রোগীগুলোর জন্য আমরা আসলে শীতে ভালো থাকার জন্য কি ধরনের মানে প্রিভেন্টিভ মেজারগুলো নিতে বলবো আগে থেকেই, যেহেতু এখনো ওভাবে শীতটা আসেনি, এখনো সুযোগ আছে, সেই জায়গা থেকে যদি আমরা বলি। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রফেসর তৌফিকের একটা সঙ্গে একটু সম্পূরক বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের চেম্বারে আসলেই আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রেশারটা চেক করি, দেখা যায় যে প্রেশার অনেক বেড়ে গেছে, অত প্রেশার নর্মালি থাকতো, এটাকে আমরা হোয়াইট কোট হাইপারটেনশন বলি। এরকম বেড়ে গেলে আমি যেটা করি, আমি রোগীকে একটু বলি যে আপনি 10 মিনিট ওয়েট করেন, একটু তাকে আরও তার সঙ্গে কথা বলে একটু তাকে হালকা করার চেষ্টা করি, নার্ভাসনেসটা দূর করার চেষ্টা করি, তারপর আবার প্রেশারটা আবার মাপলাম, তখন দেখা যাচ্ছে প্রেশারটা একদম নর্মালে চলে আসছে। সুতরাং রোগীকে বেজাল মানে কন্ডিশনে দেখতে হবে, একদিনে দেখেই যে তার উচ্চ রক্তচাপ হয়ে গেছে বলা, 2-3 দিন প্রেশারটা মাপতে হবে, তাই না? এটা একটু যোগ করলাম। আরেকটা হচ্ছে যে অনেক রোগী আছে, আমার কাছে একটা রোগী ছিল কিডনি ফেলিউর নিয়ে, তার অনেক আগে মানে প্রেশার ছিল, অনেক হাই প্রেশার ছিল, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেছে একবার যদি প্রেশার ওষুধ খাও তাহলে কিন্তু সারা জীবন খেতে হবে, বরং এটা বেটার টু অ্যাভয়েড দিস। কিন্তু যখন আসলো তখন ওই যে টার্গেট অর্গানগুলো যেটা প্রফেসর তৌফিক বলেন যে মানে কিডনি ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর নিয়ে আমার কাছে আসলো। আমি বললাম এখন তো মানে আপনার 12টা বাজিয়ে ফেলেছেন, যদি প্রেশার ওষুধটা তখন চিকিৎসক যে দিয়েছিলেন সেটা যদি আপনি কন্টিনিউ করতেন তাহলে আপনার এই অবস্থাটা আজকে হতো না, আপনার কিডনিটা ভালো থাকতো। যাই হোক, আপনার যে এই প্রশ্ন উত্তর যে এই শীতকাল, আমি আগে বলেছি যে শীতকাল এসছে অনেকের জন্য খুব আনন্দের সময়, আর যাদের শ্বাসকষ্ট আছে, যাদের সিওপিডি আছে, তাদের এই সময়টা তাদের জন্য খুবই নিরানন্দের সময়। তো এখন এখানে তাকে সতর্ক হতে হবে যে যখন এই মানে কুয়াশা পড়বে, শিশির পড়বে, বিশেষ করে এক্সট্রিমস অফ এইজ যারা শিশু বা একদম বৃদ্ধ, তারা ঘর থেকে বের হবে না। শিশির পড়া কমে গেলে রৌদ্র যখন উঠবে তখনই তারা ঘর থেকে বের হবে। ঠিক এক্স্যাক্টলি বিকালবেলাটা, সন্ধ্যাবেলা কুয়াশা পড়া শুরু হয়েছে, শিশির পড়া শুরু হয়েছে, ঘরে তাদের থাকতে হবে। ঠান্ডা অ্যাভয়েড করতে হবে, গরম পানি ব্যবহার করতে হবে, যারা অজু করেন তারা গরম পানি দিয়ে অজু করবেন, স্নান করতে হবে গরম পানি দিয়ে। অর্থাৎ এদেরকে খুব বেশি সচেতন থাকতে হবে যে ঠান্ডা না লাগে। আর
এই সময়টা আমরা দেখি কি যে খুব মানে একেবারে অনেকে একসঙ্গে বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে শরীর গরম করার জন্য। তাতে হয় কি, এমনি যাদের সিওপিডি আছে, সিওপিডির বড় কারণ হচ্ছে যে ধূমপান, 1 নম্বর কারণ যদি বলি ধূমপান। তারপরে যদি আরও বেশি ধূমপান করে তখন দেখা যায় ফুসফুস আরও নষ্ট হয়ে যাচ্ছে। সিওপিডির আক্রমণ এই সময়টা অনেক বেশি বেড়ে যায়, কারণ বাতাসে বিভিন্ন রকমের জীবাণু ঘুরে বেড়াচ্ছে। এমনি ঢাকা শহর বা আমাদের বড় বড় শহরগুলো কিন্তু বায়ু দূষণে এখন আজকে পর্যন্ত বায়ু দূষণের শীর্ষে, বিশ্বে আমাদের শীর্ষে অবস্থান করছে। এই বায়ু দূষণ জন্য এমনি তো আমাদের ফুসফুস অনেকের নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। তাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকতে হবে, পরিবেশটাকে সুন্দর করতে হবে। আসলে শ্বাসকষ্ট দূর করার বা আপনি ফুসফুসকে ভালো রাখার জন্য কিন্তু অনেকগুলো দিকে, আপনি শুধু একটা ওষুধ খেয়ে ফেললেন তাতেই কিন্তু ভালো হবে না। আপনার এই শীত এসে গেছে, আপনি আমি বলি যে যাদের সিওপিডি বা অ্যাজমা বা যাদের বক্ষব্যাধি রয়েছে, ইভেন যাদের হৃদরোগ রয়েছে, তারা একটি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নিন। এটা 1 বছর কাজ করবে। আর নিউমোকক্কাল যে ভ্যাকসিনটা আছে সেটা নিয়ে নিন, সেটা 3 বছর থেকে 5 বছর কাজ করবে। তো এগুলো নিয়ে নিলে হবে কি, এই জীবাণু ঢুকলেও এগুলোকে প্রোটেক্ট করবে, ভালো থাকবেন। তবে সচেতনভাবে থাকতে হবে যাতে আপনার ঠান্ডা না লাগে, ধুলোবালি নাক দিয়ে না ঢুকে। কারণ এমনি বাতাস এখন শুষ্ক। যেহেতু এই শীতকালে কেন শ্বাসকষ্ট বাড়ে অ্যাজমা রোগের, কারণ শ্বাসনালীগুলো একদম শুষ্ক থাকে, সেই জন্য খুব তাড়াতাড়ি এবং অ্যালার্জি ঢুকে তার অতি সংবেদনশীলতা সৃষ্টি করে আপনার ফুসফুসের শ্বাসনালীগুলি সংকুচিত হয়ে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। তো এই ব্যাপারে খুব ব্যাপকভাবে সচেতন থাকতে হবে, যাতে যারা ভালো আছে তারাও মানে অ্যালার্ট থাকবে, যারা সর্দি কাশিতে না ভোগে। কারণ ভাইরাসের আধিক্য এত বেশি, সবগুলো ভাইরাস এখন কিন্তু উত্তেজিত অবস্থায় রয়েছে। এই শীতে তো সব জীবাণুগুলি আপনি জানেন যে ঠান্ডা জীবাণু বংশবৃদ্ধির একটা বড় অবলম্বন বা বড় মানে একদম, এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। আমরা করোনার সময় যে মাস্ক ব্যবহারের একটা অভ্যাস করেছিলাম, এই ধুলোময় পরিবেশে গেলে মাস্ক ব্যবহার করুন, বা অনেকের সঙ্গে মিশছেন একটু মাস্ক ব্যবহার করুন। মাস্ক ব্যবহার করলে অনেক ধরনের বায়ু দূষণ থেকে, অনেক ধরনের জীবাণু সংক্রমণের হাত থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার। স্যারের কাছে আবার আসবো, যেটা নিয়ে স্যারের সাথে কথা হচ্ছিল আগে, যে ইসিজির ব্যাপারটাতে, যে ইসিজি করলে আমরা যদি দেখি যে হার্টের মাসেলটা বা মাংসপেশিটা যদি একটু বেড়ে গিয়ে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে অনেক দিন ধরে কিন্তু তার প্রেশার ছিল। এখন অনেক সময় দেখা যায় যে হয়তো খুব ভালো জায়গা থেকে সেই ইসিজি করছে না, বিকজ এখানে কস্টের একটা ব্যাপার থাকে। আবার দেখা যায় ইসিজি করেছে কিন্তু ইসিজিটা নর্মাল এসেছে। তো এই ধরনের পেশেন্টদের কি হার্ট ডিজিজ থাকতে পারে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ইসিজির ব্যাপারটা হলো আসলে ভালো মেশিন খারাপ মেশিনের কোনো ব্যাপার নাই। ইসিজি একটা ট্রেসিংয়ে এবার এক্সরের মতো না, এক্সরে যেমন পরিষ্কারভাবে দেখা না দেখার ব্যাপার থাকে, এরকম জিনিসটা না। ইসিজি যেটা আছে, হয়তো নতুন মেশিন বা এখনকার মডার্ন মেশিনগুলোতে হয়তো কিছু রিপোর্টের সাজেশন দেওয়া থাকে, কিন্তু আর আগেরগুলো সাজেশন নাই। কিন্তু আসলে ইসিজি ট্রেসিংয়ে খুব বেশি সমস্যা আসে না, হয় না। হ্যাঁ, কিছু হয় যে হলো পেপারের সমস্যা, যে কিছু কিছু পেপারে আছে যে ট্রেসিংটা আসে সেটা 1 মাস 2 মাস বা 3 মাস পরে ফেড হয়ে যায়, মুছে যায় যে ইয়েগুলোতে। আবার কোনো আধুনিক মেশিনগুলো যেটা আছে যে কাগজে প্রিন্ট দিলে ওটা পার্মানেন্ট থাকে, ওটা মুছে যায় না। অথবা যেটাতে মুছে যায় সেটা আমরা রোগীদেরকে বলে দিই আপনারা এটা ফটোকপি করে রাখেন। আদারওয়াইজ আসলে ইসিজি ট্রেসিং নিয়ে খুব বেশি সমস্যা নেই, ভালো জায়গা খারাপ জায়গা এই ধরনের কোনো ব্যাপার নাই, মোটামুটি করলে হবে। কারণ যিনি ইন্টারপ্রেট করছে, ম্যান বিহাইন্ড দ্য মেশিনের মতো আর কি, যিনি ইন্টারপ্রেট করবে ইসিজি উনি গুরুত্বপূর্ণ, উনি জিনিসটা বুঝতেছে কিনা এটা হলো গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ ইসিজি খুব বেশি কোথাতে করলো বা গুরুত্বপূর্ণ না, এটা ইকোটিকো এগুলো হয়তো কিছু ব্যাপার আছে। আর যেটা যে ইসিজি নর্মাল, অনেক সময় ইসিজি নর্মাল আমরা বলে দিচ্ছি যে আপনার হার্ট ভালো আছে আপনি চলে যান, এরকম বহুত ঘটনা আছে। আমরা যখন জুনিয়র ডাক্তার এনআইসিবিডিতে বা আমাদের আগের সময় যখন ছিল তখন এরকম হয়েছে যে ইমার্জেন্সিতে রাত্রেবেলা আসছে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে, ওই সময় ইসিজি করা হয়েছে। ইসিজি করার পরে দেখা গেলো যে ইসিজি নর্মাল, ওনাকে বলার না ইসিজি ভালো আছে আপনি চলে যান। তখন রাস্তায় আবার দেখা গেলো বুকে ব্যথা হলো, উনি আবার ফেরার পথে মারা গেল। অথবা উনি বাসায় চলে গেছে, বাসায় যাওয়ার পর আবার বুকে ব্যথা হয়েছে এবং দেখা গেলো যে উনি বাসাতে হাসপাতালে আস্তে আস্তে আবার মারা গেল, মানে ওর মধ্যে মারা গেল এরকম বহুত ঘটনা ঘটছে। তাহলে এখন এগুলো থেকে উত্তরণের উপায় কি ছিল?
এরপর উত্তরণের উপায় হলো এই যেহেতু কিছুক্ষণ পর আবার ব্যথা হচ্ছে এবং ব্যথার সময় ইসিজি চেঞ্জ হতে পারে, তখন আমাদের কনসেপশনটা হলো ঠিক অবজারভেশন রুম বলাকে, অবজারভেশন রুম তৈরি করা। তখন আমার জাতীয় হাসপাতালে 2টা বড় বড় রুম তৈরি করা হলো যে যদি রোগী ব্যথা নিয়ে আসে তাহলে আমরা এখানে কিছু অবজার্ভ করব, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আবার ইসিজি করা হবে। যদি ইসিজি চেঞ্জ আসে তাহলে আমরা রোগী ভর্তি দেবো, ইসিজি চেঞ্জ না হলে রোগী বাসা চলে যাবে। এটা নন কার্ডিয়াক পেইন হিসাবে আমরা সাধারণ থাকবো। এখন এই যে 2-3 ঘন্টা অবজারভেশনে রাখা, এবং যখন দেখা যাচ্ছে আমাদের বেড হলো তত 10-10টা 20টা রোগী আছে 40-50টা, তাদেরকে আমরা কোথায় জায়গা দিব? এই তখন আর কনসেপশনটা চেঞ্জ হলো, বাইরের দৃশ্য তখন হলো যে ঠিক আছে একটা রক্তের পরীক্ষা একটা চলে আসলে কার্ডিয়াক ট্রোপোনিন আই বলে। এই ট্রোপোনিন আই পরীক্ষাটা যদি দেখা যায় রোগীর বুকে ব্যথা 4 ঘন্টা পরে করা হয় এবং এটা যদি পজিটিভ আসে তাহলে কার্ডিয়াক ড্যামেজ হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, তাকে রোগীকে ভর্তি দিতে হবে। যদি এটা নেগেটিভ হয় তখন আমরা নিশ্চিত ছেড়ে দিতে পারি। এবং এই পরীক্ষা আসার পরে আমি যদি একটু সামারাইজ করতে চাই যে ইসিজি যদি নরমালও থাকে অনেক সময়, সেই ক্ষেত্রে আমরা যদি কার্ডিয়াক ট্রোপোনিন আই যে মার্কারটা সেটা করি ব্লাডের, এটা করি হলে ইমার্জেন্সি ক্ষেত্রে। আর যখন একটা ধরেন কোল্ড কেস বা আমার একটু বুকে ব্যথা করতেছে বা সামান্য বুকে ব্যথা হয়, মাঝে মাঝে পরিশ্রম করলে ব্যথা হয়, আমি ইসিজি করলে ইসিজি নরমাল, আমি বলে দিলাম আপনার হার্ট ভালো আছে, ওইটাও আবার এটা কি একটা রোগীর 4টা-5টা ব্লক থাকলে ইসিজি নরমাল থাকতে পারে। আমরা জানতে ইসিজি অ্যাবনরমাল কখন হবে? যখন হার্ট অ্যাটাক হবে তখন। আমি অনেক সময় রোগীদের বলি তাহলে কি আমরা হার্ট অ্যাটাক পর্যন্ত ওয়েট করবো বা তারপর চিকিৎসা শুরু করবো? বলে না না স্যার, এটা কেমনি হয়? ওই যে বলছে অনেকে বলে দিছে, উনি তো বলেছে, বলে না, তার মানে আমাদের ফার্দার ইভ্যালুয়েশন দরকার আছে। তখন আমরা বুঝি বলে যে ইসিজি যদি এনাফ হতো তাহলে আমার ইকো পরীক্ষাও আসতো না, ইজিটিও আসতো না, এনজিওগ্রাম পরীক্ষাও আসতো না। সুতরাং এই পরীক্ষাগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় বলেই এবং হার্টের সমস্যা আছে কিনা নিশ্চিত হওয়ার জন্যই আমরা সাধারণত এই পরীক্ষাগুলো আসছে। তখন ওই রোগী আসলে যদি কোনো রোগী ইসিজি থাকে, সমস্যা নাও থাকে বা তার বুকে ব্যথা থাকে এবং তাকে ওই যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, তাহলে এই রোগীর আসলে ফার্দার ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে যে আসলে তার বুকে ব্যথাটা কারণটা কি। স্যার এখানে একটু স্যারের কাছে অ্যাড করতে চাই যে অনেক সময় দেখা যায় যে যাদের ঠান্ডা কাশির সমস্যা থাকে তারা শীতের আগে দিয়ে অনেক সময় ফেনাডিন বা এই ধরনের ওষুধগুলো নিজেরাই নিজেদের মতো করে খেতে থাকেন বা অনেক সময় অনেক স্টেরয়েড টাইপের ওষুধও নিতে থাকেন। এটা কি আসলে ঠিক কিনা বা এই জিনিসটাকে আমরা কতটুকু আসলে জাস্টিফাই করতে পারি? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর দেখার আগে একটু আমি ইসিজি নিয়ে কথা বলি। আমার কাছে যেহেতু আমি বক্ষব্যাধির চিকিৎসক, বুকে ব্যথা নিয়ে তো প্রতিদিনই রোগী আসে। এখন কারো দেখা যায় যে ইসিজির সমস্যা আছে, তবে আমি ইসিজির সাথে সাথে একটা চেস্ট এক্সরের গুরুত্ব দিব। দেখা যাবে যে ফুসফুসের একটা ইনফেকশন হয়ে আছে বা পুরনো ইনফেকশন, পুরনো টিউবারকুলোসিস, ওল্ড টিউবারকুলোসিস হয়ে ফাইব্রোসিস হয়ে গেছে বা অন্য কোনো কারণে করোনা হয়েছিল, তার অনেক ফাইব্রোসিস হয়েছে, তো সেটার জন্য ব্যথা হতে পারে। এগুলি নিয়ে বেশি আসে। সেই জন্য ইসিজি সঙ্গে অন্যান্য পরীক্ষা, তো হার্টের অন্যান্য পরীক্ষা করতে হবে। চেস্ট এক্সরে আমি বলি যে দি ইনভেস্টিগেশন, চেস্ট এক্সরেতে অনেক ইনফরমেশন কিন্তু চলে আসে, মানে কী কারণে বুকের ব্যথা হচ্ছে। এটা কিন্তু শুধু যে আমরা হার্ট করছি তা না, ফুসফুসের অনেক সমস্যার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা হতে পারে। অনেক সময় গ্যাসের সমস্যা হয়েছে, প্রচুর গ্যাস জমেছে, একেবারে আমরা যেখানে মানে কার্ডিয়াক পেইনটা বলি যে সেন্ট্রাল চেস্ট পেন, এখানেও একেবারে ব্যথা করছে। দেখা যায় যে ইসিজি তো করবই, মানে কোনো রোগীকে ইসিজি ছাড়া বা অন্য পরীক্ষা ছাড়া ছেড়ে দিব না, গ্যাস বলে ছেড়ে দিব না। তো গ্যাসের ওষুধ দিলে কিন্তু রোগী বেশ ভালো হয়ে যায়। আর আপনি যেটা আপনার প্রশ্ন ছিল, যে কি প্রশ্ন ছিল আপনার? এন্টিহিস্টামিন খাওয়া যেতে পারে এন্টিহিস্টামিনের, তবে অ্যাজমা রোগীকে আমি মন্টেলুকাস্ট দিব, কিন্তু এন্টিহিস্টামিন দিব না। যেমন ফেনাডিন বলুন বা হিস্টাসিন বলুন, এগুলো হয় কি শ্বাসনালীকে আরও ড্রাই করে ফেলে আরও শ্বাসকষ্ট তৈরি করে। এই জন্য স্ট্রিক্টলি আমি এন্টিহিস্টামিন আমি অ্যাজমা রোগী কখনো দিবি। মন্টেলুকাস্ট এখন একেবারে মুড়ি চিরার মতো রোগীরা নিজেরাই খাওয়া শুরু করে দিয়েছে। তবে মন্টেলুকাস্ট অনেক দিন খাওয়ার পরে কিন্তু মাঝে মাঝে লিভার ফাংশন টেস্ট করা উচিত, কারণ মন্টেলুকাস্ট খেলে দেখা যাবে এসজিপিটি এসজিওটি বেড়ে গেছে, বিলিরুবিন বাড়বে না, এসজিপিটি এসজিওটি বেড়ে গেছে। সেই জন্য নিজে আর স্টেরয়েড তো নিজে খাওয়া যাবেই না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যাদের আসলে সবসময় ঠান্ডা কাশির সমস্যাটা আছে, তারা নিজেরা ওষুধগুলো না খেয়ে বরঞ্চ যদি ডক্টরের শরণাপন্ন হয়, তাহলে ডক্টর হয়তো বা তাকে প্রিভেন্টিভ মেজারমেন্ট দিতে পারেন। আমরা আমাদের প্রোগ্রামটার এই পর্যায়ে একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর এসে আমরা হার্ট এবং লাংসের আরও কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই।
সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম হার্ট এবং লাংয়ের যে সমস্যাগুলো, মানে আমাদের হৃৎপিণ্ড এবং সেই সাথে ফুসফুসের সমস্যাগুলো যে শীতকালে একটু বেড়ে যায়, সেই জায়গা থেকে আমরা আসলে কি কি মেজারমেন্ট নিতে পারি। আমি একটু ইকবাল স্যার কাছে আসবো। দেখা যায় যে অনেক সময় শীতকালের এই সমস্যাটাতে অনেক সময় সাইনাস ব্লক হয়ে যায় বা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা, সেখান থেকে সাইনোসাইটিস, প্রচণ্ড পেইন, মাথা ব্যথা কিছু হলেই আমরা দেখা যায় যে প্যারাসিটামল বা এই ধরনের ব্যথানাশক ওষুধগুলো খাচ্ছি। সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, অথবা আমাদের কি ডক্টরের কাছে শরণাপন্ন হওয়া উচিত কিনা? ধন্যবাদ ডক্টর মল্লি। আসলে এই সময়টাতে মানে সাইনোসাইটিসের প্রচুর রোগী কিন্তু আমরা পেয়ে থাকি, এবং দেখা যায় যে যারা অ্যাজমাতে ভুগছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড সাইনোসাইটিসও থাকে, কারণ মানে দুইটার সঙ্গে সম্পর্ক রয়েছে। আবার দেখা যায় যারা সাইনোসাইটিসে ভুগছে তারা ফুসফুসের ইনফেকশনে ভুগছে, এবার কাটারজিনার সিনড্রোমের বলে একটা ডিজিজ আছে, সাইনোসাইটিসও থাকবে, ফুসফুসের মানে অ্যাজমাও থাকবে। তো এই সময় আপনার যে স্টিমুলেশন আমরা বলি, যে স্টিমুলেশনটা খুব প্রয়োজন যাদের এই সমস্যা আছে, বিশেষ করে শীতকালে। সকালে একবার স্টিমুলেশন নিলেন মেন্থল দিয়ে, আবার রাত্রে একবার নিয়ে নিলেন, তাহলে আপনার সাইনাসগুলো ক্লিয়ার থাকলো। নাক বন্ধ থাকলে দরকার স্টেরয়েড মিশ্রিত যেসব নেজাল স্প্রে আছে সেগুলো রাত্রে একবার নিয়ে নিলেন। এই জায়গাটাতে একটু আপনাকে ইন্টারাপ্ট করবো, একজন ফোন আছেন দর্শকের, আমরা ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি লিটন বলছিলাম মোহাম্মদপুর থেকে। আমার বয়স 45, ডায়াবেটিস নেই। আমি প্রেশার নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমার প্রেশার 120 বাই 90-95 কন্টিনিউয়াস 3 মাস যাবত হচ্ছে। তো আমাকে কি এখন ডাক্তারের কাছে যেতে হবে, নাকি আমি নরমালি যেভাবে চলতেছে এখন চলবো, মানে ওষুধ নিতে হবে, এরকম কিছু? ধন্যবাদ আপনাকে, খুবই ভালো প্রশ্ন। এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আপনার নিচের যেটা, উপরেরটা ভালো আছে, নিচের যেটা সেটা আমরা টার্গেট বলি 80-85 রাখা, 90 নিচে তো থাকতেই হবে, 90-এর উপরে গেলে তো আমরা হাইপারটেনসিভ বলি। এখন যদি 90-95 আপনার থাকে, সুতরাং আপনাকে আসলে এখন যেটা আমরা বলি চিকিৎসা নিতে হবে। এখন চিকিৎসা মানে ওষুধ না, চিকিৎসা হলো দুইটা অংশ, একটা হলো লাইফস্টাইল মডিফিকেশন আর একটা হলো মেডিসিন। এখন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেটা আমরা বলি, যদি ওজন কেমন, আমরা হয়তো আপনি বলছেন যে অন্যান্য যাতে রিস্ক ফ্যাক্টরগুলো ইয়ে করতে হবে, আর ওজন যদি বেশি থাকে তাহলে ওজন কমাতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার কম খেতে হবে, তারপর অধিক চর্বিযুক্ত খাবার কম খেতে হবে, তারপরে হলো শাকসবজি, ফল টল এগুলো খেতে হবে। পটাশিয়ামযুক্ত খাবার বলি আমরা, অধিক লবণযুক্ত খাবার যেটা বিভিন্ন কনফেকশনারি ফুডস অথবা যেগুলো ক্যান ফুড বলি আমরা, অথবা লবণাক্ত যে জিনিসগুলো আছে এগুলো আসলে আমাদের কম খেতে হবে, পটাশিয়াম কম খেতে হবে। আর আমাদের রেগুলার এক্সারসাইজ একটা গুরুত্ব আছে, যে এক্সারসাইজ করলেও প্রেশার কমে। তো এখন আপনার আসলে স্ট্রেস মুক্ত জীবনযাপন করতে হবে। এইগুলো করলে দেখা যায় যে আপনার যেহেতু মার্জিনালি প্রেশার 90-95 এরকম আছে, আপনাকে মনে হয় যে যিনি আপনার ফিজিশিয়ান আছেন বা আপনার চিকিৎসক যিনি আছেন, উনি লাইফস্টাইল মডিফিকেশনের উপরে গুরুত্ব দেবেন বেশি, এবং এটা করে আমার মনে হয় আপনার প্রেশার কন্ট্রোল করা যাবে। হ্যাঁ, প্রেশার এমন একটা জিনিস যেটা বয়সের সাথে সাথে বাড়তে থাকবে, তখন হয়তো লাইফস্টাইল মডিফিকেশন করে আপনার এটা কন্ট্রোল নাও থাকতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে আপনার হয়তো অন্যান্য ওষুধ ভবিষ্যতে লাগতে পারে। সেই জন্য আমার মনে হয় আপনি কোনো একজন হৃদরোগ বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞের সাথে আপনি যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনার যে 3 মাস ধরে যেহেতু আপনার প্রেশার বাড়তে, আপনি এটাকে জানান, আমার মনে হয় উনি আপনাকে সঠিক পরামর্শ দিবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। যেটা বলছিলেন যে আমরা ইনহেলেশনটা নিতে পারি, সেটি আর অনেকে যে অ্যান্টাজল বা রাইনোজল যে অনেক আমি একজন জানি, আমার বন্ধু বছরকে বছর নিচ্ছে, তার নেজাল স্টাফিনেস থাকে, কিন্তু আমরা এখন বলি যে এইসব ড্রপ বেটার মানে অ্যাভয়েড করাই ভালো, কারণ নেজাল ইপিথেলিয়ামগুলো আছে এগুলি আস্তে আস্তে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো সবচেয়ে ভালো হচ্ছে স্টিমুলেশন করা। আরেকটা ব্যাপার ডক্টর মালিক, যে হৃদরোগ এবং বক্ষব্যাধির সঙ্গে খুব সম্পর্ক রয়েছে। দুটো জিনিসে বুকের খাঁচার ভিতরে আছে, ফুসফুস এবং হৃৎপিণ্ড। এবং অনেক দিন ধরে যদি আপনি লাং ডিজিজে, ক্রনিক লাং ডিজিজে ভুগতে থাকেন, তাহলে একটি রোগী কিন্তু এক পর্যায়ে এসে যে মানে হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর ডেভেলাপ করতে পারে, এটাকে আমরা কলপালমোনারি বলি। তো এই আবার দেখা যাচ্ছে অনেক হৃৎপিণ্ডের আক্রান্ত রোগীরাও দেখা যাচ্ছে ফুসফুসে পানি জমে গেছে, পালমোনারি এডিমা হয়ে গেছে। তো মানে একটার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, দুটো অঙ্গকেই ভালো রাখতে হবে। ফুসফুসকে যেমন ভালো রাখতে হবে, মানে ফুসফুস যাতে ইনট্যাক্ট থাকে, ভালো থাকে, সেজন্য ধূমপান দুটো অঙ্গকেই কিন্তু নষ্ট করছে, ফুসফুসকে নষ্ট করছে, হৃৎপিণ্ডকে নষ্ট করছে। সুতরাং ধূমপান একেবারে বন্ধ। আরেকটা হচ্ছে আপনি প্রশ্ন করেছিলেন এই শীতের কার্পেট, আমরা এই শীতকালে অনেকে দেখা যায় খুব কার্পেট ব্যবহার করে। কার্পেটের মধ্যে হয় কি যে
খালি চোখে দেখা যায় না, অতি Mites ক্ষুদ্র থাকে। মাইট ডেভেলপ করে, হাউস ডাস্ট মাইট যেটা, সেজন্য বেটার কার্পেট অ্যাভয়েড করা। তবে খালি পায়ে না, মানে ফ্লোরের মধ্যে না পা রেখে স্যান্ডেল, বিভিন্ন সময় শীতকালীন স্যান্ডেল পাওয়া যায়, সেগুলো ঘরের মধ্যে ব্যবহার করবে, মানে মাইট ঘরে থাকতে পারবে না। এবং ঘর ঝাড়না দিয়ে মুছে ফেলতে হবে। আপনি কাজের মানুষকে দিয়ে ঘর মুছিয়ে ফেলবেন, এবং ঘর ঝাড় দেওয়ার সময় সেই অ্যাজমা রোগী কিন্তু সেই ঘরে থাকবে না, কারণ এই হাউস ডাস্ট মাইটগুলি ঢুকে তার ফুসফুসের শ্বাসনালীতে ঢুকে যাবে। করতে পারে। Alert আমরা থাকতে একটা হবে। ছোট্ট ফোন নিচ্ছে, একজন দর্শক আছেন আমাদের সাথে। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। দর্শক, আমার সমস্যা আছে, আমার বয়স 48 বছর, আমার ওজন 75 কেজি, আমার বাম থেকে প্রচুর ব্যথা করে, ব্যাক পেটো, ফ্রন্ট পেটো, আমি সিজি ইটি সবই করে কম, কিন্তু তার আমার ব্যথা করছে। আর আমি একজন রুমুনা দেখতে প্রায় 12 বছর। আচ্ছা, দর্শকের কথা একটু কেটে অস্পষ্ট গিয়েছিল, হয়েছে। তারপর যতটুকু বোঝার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে বাম পাশের ফুসফুসের এদিকে তার ব্যথা আছে অনেক বেশি, এবং সেই সিজি ইকো অনেক কিছু করিয়েছে কিন্তু কিছু পাচ্ছে না। সেক্ষেত্রে ইকবাল স্যার কি কোনো কিছু অ্যাড করতে চান? হ্যাঁ, আমি ওই যে কথাটা আগে বলেছিলাম যে ফুসফুসে হয়তো পুরনো ফাইব্রোসিস হয়ে রয়েছে, বা ফুসফুসে নতুন ইনফেকশন হয়েছে, সেই জন্য হয়তো এবং করোনা মানে ছিল বাম আমাদের দিক ব্যথা, বাম দিকে তো হার্টের পেইন তো বাম দিকে হয় না, সেন্ট্রাল চেস্ট পেইন হয়। তো একেবারে সবসময় 2-4 হবে এরকম কোনো কথা নেই। তো এখন তার এক্সরে করে দেখতে হবে তার ফুসফুসে কোনো সমস্যা হয়েছে কিনা। আমার মনে হচ্ছে ওনার কথা যেটা বুঝলাম যে ফুসফুসে হয়তো পুরনো ইনফেকশন রয়েছে, ফাইব্রোসিস রয়েছে, বা পুরনো টিউবারকুলোসিস রয়েছে। অনেক টিবি রোগী আছে জানেই না যে তার কোনো সময় তার টিবি হয়েছিল। এক্সরেগুলো দেখা যায় যে অনেক ক্যালসিফাইড স্পট, অনেক ফাইব্রোটিক, পুরনো মানে ওল্ড ফাইব্রোটিক লিশন রয়েছে, সেগুলোর জন্য কন্টিনিউয়াসলি তার পেইন হচ্ছে, কিংবা ফুসফুসে পর্দায় পানি জমেছিল, পানি ভালো হয়ে গেছে, বা চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে গেছে, কনস্ট্যান্ট একটা পেইন কিন্তু সে ফিল করে, সেটা রাইট সাইডে হোক লেফট সাইডে হোক। সুতরাং ইসিজি যেমন দেখতে হবে, ইকো দেখতে হবে, একটা এক্সরে করে দেখতে হবে। আর আমার মনে হয় একটা ভালো চেস্ট এক্সরে অনেক ইনফরমেশন প্রোভাইড করে। আমি যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমি কোশ্চেন অ্যান্সারটা নিব তৌফিক স্যারের কাছ থেকে। যে অনেক সময় ডায়রিয়া হয়েছে পেশেন্টের, এবং আমরা ডায়রিয়া হলে প্রথম যে মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে ওআরএস, ওরাল স্যালাইন আমরা খাওয়ার কথা বলি। কিন্তু যেসব পেশেন্টদের হার্টের সমস্যা আছে, হার্টের সমস্যা বলতে বেসিক্যালি যাদের প্রেশারের সমস্যা আছে, হাই প্রেশার আছে, তারা কোনোভাবেই আসলে স্যালাইন খাওয়ার জন্য রেডি থাকেন না, বা কেউ সাজেস্ট করলো বা ডক্টর সাজেস্ট করলো, তারা আবার চিন্তা করতে থাকেন যে আমি খাবো কিনা। এই জায়গাটাতে স্যারের মতামত আমরা একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক রোগী আসে যারা অত উচ্চ রক্তচাপে ভুগতেছে, এবং তারা উচ্চ রক্তচাপের জন্য অ্যান্টিহাইপারটেনসিভ যে ওষুধ আছে ওষুধও খাচ্ছে। এখন যেটা সমস্যা আছে, বিশেষ করে আমাদের এই সিজনে আমরা দেখতেছি অনেক রোগী আছে যাদের মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে, এই সর্দি ঠান্ডা কাশির পাশাপাশি, অথবা পেট ফাঁপা থাকতেছে, ডায়রিয়া হচ্ছে। আবার অনেক রোগী পাচ্ছে আমরা যেগুলো হঠাৎ করে প্রেশার কমে যাচ্ছে, রোগীরা ফোনেও বলতেছে, জানাচ্ছে আমাদেরকে, আমাদের হটলাইনে বা আমার যে আছে চেম্বারে হটলাইন আছে আলাদা, সেখানে জানাচ্ছে, অথবা প্রয়োজনে আমাকেও হয়তো করতেছে, অথবা রোগী চলে আসতেছে, স্যার হঠাৎ করতে প্রেশার কমে গেছে, এখন আমি কি করব, প্রেশার ওষুধ কন্টিনিউ করবো কিনা, অথবা ডায়রিয়ার রোগী স্যালাইন খাবো কিনা। এখন একটা প্রেশার ওষুধ আপনার, কারণ ডায়রিয়ার রোগী আমার স্বাভাবিকভাবে যে আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য আপনাকে স্যালাইন খেতে হবে। এখন আমাদের একটা কনসেপশন আছে যে স্যালাইন খেলেই মনে হয় প্রেশার বেড়ে যায়, ডিম খেলেই মনে হয় প্রেশার বেড়ে যায়। এই কনসেপশনটা টোটালি ভুল। ডিমের সাথে স্যালাইনের সাথে আসলে প্রেশারের সম্পর্ক নেই। প্রেশার যদি আপনার কমে যায়, সেটা স্যালাইন, প্রেশার বেশি কমে গেলে সেটা আমি স্যালাইন খেলে আমার প্রেশার নর্মাল রাখতে হেল্প করবে বা একটু বাড়তে হেল্প করবে, কিন্তু এই অর্থ এনে যে আমার উচ্চ রক্তচাপ করবে সে। হ্যাঁ, আমি একটা কথা আলোচনার সময় বলছি যে লবণ বেশি দিন খেলে, তবে সেটা দীর্ঘমেয়াদী লবণ খেতে হবে, বা স্যালাইন বহুদিন ধরে খেতে হবে। এখানে স্যার একটু যদি অ্যাড করতে চাই, অনেক সময় অনেকে বলে যে তেঁতুল বা এই ধরনের টক জাতীয় কিছু খেলে প্রেশারটা কমে যাবে, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে ডিম খেলে প্রেশার বেড়ে যাবে। এই ধরনের বিষয়গুলো আসলে স্যার কত? হ্যাঁ, এখানে হলো যে ডিম খেলে প্রেশার বাড়ে, বা স্যালাইন খেলে প্রেশার বাড়ে, বা তেঁতুল খেলে প্রেশার কমে, এর সাথে কোনো সম্পর্ক নাই। তেঁতুল খেলে প্রেশার কোনটা কমতে পারে, ওই যে আমরা একটা আলাপ করছি, হঠাৎ করে স্ট্রেস বা দুশ্চিন্তা, অথবা কোনো রাতে ঘুম হয় নাই, বা কোনো সাইকোলজিক্যাল স্ট্রেসের মধ্যে আছে, সে তখন যদি দেখে তার প্রেশার হঠাৎ বাড়ছে, তারপর এটা প্রকৃত প্রেশার না, আমি স্যালাইন প্যালি খেলাম বা কেউ, অথবা আমি তেঁতুলের রস খেলাম, তেঁতুলের শরবত খেলাম, তার হয়তো প্রেশার কমতে পারে। সেটা সাইকোলজিক্যাল একটা আমরা প্লাসেবো ইফেক্ট বলি অনেক সময়, যে প্রকৃত ওষুধ না কিন্তু ওষুধের মতো কাজ করা। এই সাইকোলজিক্যাল ক্ষেত্রে এগুলো কাজ করে বেশি, কিন্তু যার প্রকৃত উচ্চ রক্তচাপ আছে তার ক্ষেত্রে এর কোনো প্রভাব ফেলবে না।
এখন অনেকে আবার বলে স্যার গরু মাংস খেলে তো প্রেশার বেড়ে যায়, আমার সত্যি সত্যি আমার প্রেশার বাড়ে, গরু মাংস খেলেই প্রেশার বাড়ে। বলে হ্যাঁ এটা সত্য, আপনার হতে পারে প্রেশার বাড়বে। আমি বলি অনেক সময় বোনের ভাগে খায় না, মনের ভাগে খায়। এখন যদি মনের মধ্যে যদি থাকে যে আমার প্রেশার বাড়বে তাহলে আপনার ঠিকই প্রেশার বেড়ে যাবে। সুতরাং এই যে যে জিনিসগুলো আছে এটা আসলে মানসিক উপরে প্রভাব ফেলে, এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, এটা প্রকৃতভাবে প্রেশার বাড়বে না। আর যেটাও কল হচ্ছিল স্যালাইন, যে প্রয়োজন পরে আমার ডায়রিয়া হচ্ছে, আমার প্রেশার কমে যাচ্ছে, তখন আমি স্যালাইন খেতে পারবো নিশ্চিন্তে, এখানে প্রেশার বাড়বে না। আর একটা কথা যেটা আসছে আমাদের প্রফেসর ইকবাল সাহেব যেটা বললেন যে গুরুত্বপূর্ণ কথা, যেটা হলো যে প্রেশার ওষুধ একবার শুরু করলে বাদ দেওয়া যাবে কিনা। অবশ্যই বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে মাঝে মাঝে, বিশেষ করে আমার ওই যে জ্বর হয়েছে বা সর্দি ঠান্ডা হয়েছে বা কোনো ব্লিডিং হয়েছে বা কোনো কারণে আমার প্রচণ্ড গরমের মধ্যে ঘাম হয়েছে, আমার প্রেশার কমে গেছে, তখন প্রয়োজনে আমার হতে পারে 2 দিন 3 দিন 4 দিন বা 1 সপ্তাহের জন্য আমার প্রেশার ওষুধ বন্ধ রাখতে হতে পারে, প্রেশার ওষুধের ডোজ কমাতে লাগতে পারে। আমরা অ্যাকর্ডিংলি যেভাবে সেভাবে আমাকে পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, এই জন্য ফিজিশিয়ানের উপর ইয়ে করতে হবে যে কমান যাবে না, বাদ দেওয়া যাবে না, এগুলো কনসেপ্ট ঠিক না। আরেকটা ব্যাপার কিন্তু আমরা গ্রামে গঞ্জে একদম এক লাইনে শেষ করছি, সেটা গ্রামে গঞ্জে কিছু হলেই কোয়াক যেগুলো আছে কথায় কথায় তাকে স্যালাইন দিয়ে দেয়, আর রোগীরাও খুব খুশি হয়। আসলে স্যালাইন দেওয়ার ব্যাপারে খুব স্ট্রিক্টলি কেয়ারফুল হতে হবে, কারণ যদি তার হার্ট ফেলিয়ার থাকে তাহলে স্যালাইন দিলে কিন্তু মারাত্মক বিপর্যয় করতে পারে। আমরা স্যার যেহেতু একদমই শেষ পর্যায়ে আছে, আজকের বিষয়টিতে আমরা রেখেছিলাম বক্ষব্যাধির বিষয়টিতে। স্যার আপনার এন্ড থেকে যদি আপনাদের কোনো মেসেজ থাকে, এই শীত যেহেতু এখন আছে, এখন শীত এসে গেছে, শীত আরও পড়বে ব্যাপকভাবে, এখন সবাইকে সচেতন হতে হবে যে এই শীতকালে যাতে আপনি প্রশান্তিময় শ্বাস নিতে পারেন। যারা অ্যাজমা রোগী, যারা সিওপিডি, তারা দয়া করে তারা ধূমপান করবেন না, গরম পরিবেশে থাকুন, উষ্ণ পরিবেশে থাকুন। শীতকালে মানে শিশির পড়ার সময়, কুয়াশা পড়ার সময় যতদূর সম্ভব নিজে ঘরে থাকার চেষ্টা করুন এবং ঘরকে একটু উষ্ণ রাখার চেষ্টা করুন। তবে আগুন জ্বালিয়ে এই যে শরীর গরম করার জন্য যে সবাই মিলে বসে সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে আগুন লেগে, শাড়ির মধ্যে আগুন লেগে গেছে কিংবা শালের মধ্যে আগুন লেগে গিয়ে অনেক সময় দেখা যায় যে মৃত্যু পর্যন্ত দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। স্যারকে একটু সাজেস্ট করবো যে আমাদের আজকের বিষয়টি নিয়ে যদি শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। সেটা হলো একটা ব্যাপার যেটা এই যে শীতকালে আসতেছে বা শীতের সময় অনেকেরই শ্বাসকষ্ট বেড়ে যাবে। সুতরাং এই শ্বাসকষ্ট মানেই অ্যাজমা না, শ্বাসকষ্ট মানেই যে ফুসফুসের রোগ সেটা না। আমরা অনেক রোগী পাই বা অনেক সময় আছে যে অ্যাজমা নাম করে বহুত ভালভুলার হার্ট ডিজিজ, মাইটাল স্টেনোসিস বা হার্ট ফেলিয়ার রোগী চিকিৎসা চলতেছে, অ্যাজমা চিকিৎসা চলতেছে। এখন এই অ্যাজমা যেহেতু চিকিৎসা চলতেছে, বিভিন্নভাবে ককটা বিভিন্নভাবে অ্যাজমার নাম করে চিকিৎসা চলতেছে। এই জন্য যার শ্বাসকষ্ট আছে বা শ্বাসকষ্ট বহুদিন ধরে ভুগতেছে, তারা অ্যাটলিস্ট ওই যেটা বলে ইসিজি, ইকো বা এই পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত যে এই শ্বাসকষ্টের কারণটা কি ফুসফুসজনিত কারণ বা অ্যাজমাজনিত কারণ বা এটা হার্ট ফেলিয়ার বা হার্টের রোগজনিত কারণের জন্য হচ্ছে কিনা, এটা ডিফারেন্সিয়েট করে সেভাবে ওষুধ খেতে হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, স্যারদের দুজনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকের প্রোগ্রামটাতে আসার জন্য, এবং সেই সাথে যে মানে আমাদের হার্ট এবং লাংসের যে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন ডিজিজের কারণে আমরা শুধুমাত্র আসলে ইসিজি করে বা শুধুমাত্র চেস্ট এক্সরে করেই আমরা ইভালুয়েশনের জন্য দুটিকে একসাথে যদি করতে পারি তাহলে একটা প্রপার মেজারমেন্টে আমরা আসতে পারি। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকে আমরা কথা বলেছিলাম বুকের রোগ ব্যাধি এবং তার প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে অনেক কিছু কিন্তু আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ ডক্টর আলোচনা করেছেন। আশা করি দর্শক আমাদের সাথে যারা আপনারা ছিলেন তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন, আর যারা দেখতে পারেনি তারা লিঙ্কটিতে জয়েন করে আবার প্রোগ্রামটি উপভোগ করতে পারবে। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।